আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানের মধ্যে এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলল এ একটা সেট, তো এই সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো কারা? 2x-1। আমরা জানি যে 2x-1 দ্বারা মূলত বিজোড় সংখ্যাকে বোঝানো হয়। x বিলংস টু n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। তো x এর মান যদি স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে x এর মান নিয়ে আসব। যদি x এর মান আমি 1 বসাই, তাহলে 2 একে 2, 1 বিয়োগ করলে 1, বিজোড় সংখ্যা। যদি আমি x এর মান হিসেবে 2 বসাই, তাহলে 2 দুগুণে 4, 1 বিয়োগ করলে 3, বিজোড় সংখ্যা। যদি x এর মান হিসেবে 3 বসাই, 3 দুগুণে 6, 1 বিয়োগ করলে 5, বিজোড় সংখ্যা। তাহলে 2x-1 দ্বারা মূলত এখানে বিজোড় সংখ্যাকে বোঝানো। তো তারা এখানের মধ্যে এই এ সেটের মধ্যে যেই উপাদানগুলো বসবে তারা সবাই বিজোড় সংখ্যা। আচ্ছা, ঠিক আছে। এবার বি ইকুয়াল টু পি বাই কিউ সাচ দ্যাট পি কমা কিউ বিলংস টু জেড, কিউ নট ইকুয়াল টু 0, পি এবং কিউ সহমৌলিক। বি এর মধ্যে যারা বসবে তো তারা কেমন হবে? তারা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। বি সেটের মধ্যে অন্তর্ভুক্ত যারা, এটা সেটের চিহ্ন দিব আমরা, এখানে সেটের চিহ্ন দিব, সেকেন্ড ব্র্যাকেটের চিহ্নটা দেই। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট চিহ্নটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট হবে না, সেকেন্ড ব্র্যাকেট হবে। তো বি সেটের অন্তর্ভুক্ত কারা? বি সেটের অন্তর্ভুক্ত যেই উপাদানগুলো তাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তারা এটা বলে দিচ্ছে যে বি সেটের অন্তর্ভুক্ত যারা তাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। পি এবং কিউ পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, কিউ নট ইকুয়াল টু 0, কিউ যেন 0 না হয়। পি এবং কিউ সহমৌলিক, সহমৌলিক কাদেরকে বলা হয়? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক। 2 বা ততোধিক মানে 2টা সংখ্যা অথবা তার চেয়ে বেশি, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। এই হচ্ছে বিষয়। এখন এটা উদ্দীপক। আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান। ক নাম্বার প্রশ্নে বলছে n প্রপার সাবসেট অফ z, প্রপার সাবসেট অফ কিউ, প্রপার সাবসেট অফ আর, সম্পর্কটি সঠিক কিনা দেখাও। মানে এই যে একটা সম্পর্ক দেখানো হলো যে n এটা হচ্ছে z এর প্রকৃত উপসেট, z হচ্ছে কিউ এর প্রকৃত উপসেট, কিউ হচ্ছে আর এর প্রকৃত উপসেট। এই সম্পর্কটা কি ঠিক আছে? হ্যাঁ, এই সম্পর্কটা ঠিক আছে। এদেরকে আমরা ডাইরেক্ট বলতে পারবো? আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তারা বলে দিয়েছে দেখাও, তা আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তো চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। এখানের মধ্যে n বলতে আমরা জানি স্বাভাবিক বা ধনাত্মক অখণ্ড সংখ্যার জেড দ্বারা পূর্ণ সংখ্যার সেট, কিউ দ্বারা মূলদ সংখ্যার সেট, আর দ্বারা বাস্তব সংখ্যার সেট। তো এখন আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট এর উপাদানগুলো তারা পূর্ণ সংখ্যার সেটের উপাদানগুলোর প্রকৃত উপসেট হবে। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এই পূর্ণ সংখ্যার সেটের প্রকৃত উপসেট। কেন প্রকৃত উপসেট কাকে? যখন একটা সেটের সকল উপাদান অন্য একটা সেটের মধ্যে থাকবে এবং সেখানে উপাদান আরো বেশি আছে, কোনো একটা সেটের মধ্যে উপাদান অনেক বেশি আছে, আরেকটা সেটের মধ্যে উপাদান কম আছে, তো যেই সেটের মধ্যে উপাদান কম আছে ওখানকার সবগুলো উপাদান ওই যে বেশি উপাদান বিশিষ্ট সেট সেখানে আছে। আমি আবারও বলতেছি, একটি সেটের সকল উপাদান যখন অন্য একটা সেটের মধ্যে থাকে এবং সেখানে উপাদান আরো বেশি থাকে, তখন এই কম উপাদান বিশিষ্ট সেটটাকে ওই বেশি উপাদান বিশিষ্ট সেটের প্রকৃত উপসেট বলা হয়। কম উপাদান বিশিষ্ট সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান বেশি উপাদান বিশিষ্ট সেটের মধ্যে আছে, সবগুলো উপাদান সেটের মধ্যে আছে এবং সেখানে উপাদান আরো বেশি আছে। তখন এই কম উপাদান বিশিষ্ট সেটটাকে ওই বেশি উপাদান বিশিষ্ট সেটটার প্রকৃত উপসেট বলা হয়। আমি যদি লিখি যে সি সেটের মধ্যে আছে 1 2 আর ডি সেটের মধ্যে আছে 1 2 3 4, তাহলে আমরা দেখতেছি সি সেটের উপাদান কম, ডি সেটের উপাদান বেশি। এখন আমরা দেখতেছি সি সেটের সবগুলো উপাদান ডি সেটের মধ্যে আছে এবং উপাদান আরো বেশি আছে। তখন এই কম উপাদান বিশিষ্ট সেটটাকে এই বেশি উপাদান বিশিষ্ট সেটের
প্রকৃত উপসেট বলা হবে। যখন আমরা এরকম এই যে দাগ দিয়ে নিচে দাগ দিই তখন এটাকে বলা হয় উপসেট। এটাকে কি বলা হয়? উপসেট। আর যখন আমরা এই নিচের দাগটা দেই না, যখন আমরা নিচের দাগটা দেই না তখন এটাকে বলা হয় প্রকৃত উপসেট। তখন এটাকে কি বলা হয়? প্রকৃত উপসেট। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যার সবগুলো উপাদান পূর্ণ সংখ্যার মধ্যে আছে। পূর্ণ সংখ্যার মধ্যে উপাদান আরো বেশি আছে। কিভাবে করে? কারণ পূর্ণ সংখ্যার সেটের মধ্যে ধনাত্মক মান, ঋণাত্মক মান, শূন্য সবকিছু আছে, ঠিক কি না? দেখেন এন, এন এর মধ্যে কি আছে? 1 2 3 ডট 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 ডট। আর জেড এর মধ্যে কি আছে? সেটা হচ্ছে ডট 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 -2 -1 0 1 2 ডট ডট ডট। তার মানে স্বাভাবিক সংখ্যার সেটের সবগুলো উপাদান পূর্ণ সংখ্যার সেটে আছে। পূর্ণ সংখ্যার সেটে উপাদান আরো বেশি আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে n কে z এর প্রকৃত উপসেট বলতে পারি। তাহলে n প্রপার সাবসেট অফ, একই রকমের ব্যাখ্যাগুলো এবার ধারাবাহিকভাবে সামনের গুলোতেও হবে। z q এর প্রকৃত উপসেট, কারণ সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত। z দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যার সেট আর q দ্বারা বোঝানো হয় মূলদ সংখ্যার সেট। তো এই যে z দ্বারা পূর্ণ সংখ্যা, তার মানে এখানে কোনো দশমিক সংখ্যা নাই, সবাই পূর্ণ সংখ্যা। z এর মধ্যে সবাই পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা নাই। আর অন্যদিকে এই যে কিউ, এই কিউ এর মধ্যে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা সবাই অন্তর্ভুক্ত। কেন? তার কারণ হলো মূলদ সংখ্যা কাকে বলা হয়? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলদ সংখ্যা বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে 3 তাকে কিন্তু লিখতে পারি, এই যে 3 একটা পূর্ণ সংখ্যা, তা কিন্তু আমরা লিখতে পারি যে 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 3 পাওয়া যায়। 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায় না? তাহলে তাহলে এই যে 12, এই উপরের এটা হচ্ছে পি, মানে লবটা হচ্ছে পি আর হরটা হচ্ছে কিউ। তাহলে যেহেতু এই 3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, তাহলে এই 3 হচ্ছে মূলদ সংখ্যা। আবার দেখেন 1.5 একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা লিখতে পারি 3/2। 3কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1.5 আসে। তো দেখেন পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়েছে। তো এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, তাহলে 1.5 হচ্ছে, তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। তো সেই ক্ষেত্রে মূলদ সংখ্যার সেটের মধ্যে পূর্ণ সংখ্যা যেমন আছে, ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যাও আছে। কথাটা একটু খেয়াল করি আমরা। জেড এখানের মধ্যে শুধুই মাত্র পূর্ণ সংখ্যা আছে। জেড এখানের মধ্যে শুধুই মাত্র পূর্ণ সংখ্যা আছে। আর কিউ মূলদ সংখ্যার সেট, এখানের মধ্যে পূর্ণ সংখ্যা যেমন আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। তাহলে আমরা বলতে পারি যত পূর্ণ সংখ্যা সবাই তো মূলদ। যত পূর্ণ সংখ্যা, এমন কোনো পূর্ণ সংখ্যা কি আছে যে এটা মূলদ না? যত পূর্ণ সংখ্যা সবাই মূলদ। তাহলে পূর্ণ সংখ্যাগুলো সবাই এই মূলদ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, বরঞ্চ মূলদ সংখ্যার সেটে উপাদান আরো বেশি আছে দশমিকের সংখ্যাগুলো, ঠিক আছে না? তাহলে এখানে শুধুই পূর্ণ সংখ্যা, আর এখানে পূর্ণ সংখ্যার পাশাপাশি দশমিকেরও সংখ্যা। তাইলে জেটের সকল উপাদান কিউ এর মধ্যে আছে এবং কিউ এর মধ্যে উপাদান আরো বেশি আছে। তাহলে সেই ক্ষেত্রে এই কম উপাদান বিশিষ্ট জেডটাকে আমরা বলবো কিউ এর প্রকৃত উপসেট। অর্থাৎ এর সকল উপাদান এটার মধ্যে আছে, তো এটার উপাদান কম, এটার উপাদান বেশি, এই জন্য কমটাকে বলা হবে এই বেশিটার প্রকৃত উপসেট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো জেড প্রপার সাবসেট অফ কিউ। একই রকমের ব্যাখ্যা, আশা করি এখন আর বেশি কিছু বলতে হবে না। একই রকমের ব্যাখ্যা, সেটা হচ্ছে কিউ আর এর প্রকৃত উপসেট, কারণ কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি কি থাকে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবাই। কিউ এটা দ্বারা মূলদ সংখ্যার সেটকে বোঝানো হয়, অর্থাৎ এখানে শুধুই মাত্র মূলদ সংখ্যা আছে। আর এটা দ্বারা মূলদ, অমূলদ সবাই এটার অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি যত মূলদ সংখ্যা আছে সবাই এই আর এর অন্তর্ভুক্ত, আর এর মধ্যে উপাদান আরো বেশি আছে, ওই যে অমূলদ সংখ্যাগুলো তারা বাড়তি। তাহলে আমরা বলতে পারি এখানের সকল উপাদান এটার মধ্যে অন্তর্ভুক্ত, এটাতে উপাদান আরো বেশি, তাহলে এটা কম এটা বেশি, এই কমটা হবে এই বেশিটার প্রকৃত। তাহলে কিউ হলো আর এর প্রকৃত উপসেট। তাহলে কিউ প্রপার সাবসেট অফ কিউ, কিউ প্রপার সাবসেট অফ আর। তাহলে আমরা যদি উপর থেকে সিরিয়াল করে আমরা যদি নামি, তাহলে আমরা বলতে পারি এন প্রপার সাবসেট অফ জেড, জেড প্রপার সাবসেট অফ কিউ, কিউ প্রপার সাবসেট অফ আর। যদি পুরোটাকে একবারে লিখে ফেলি তাহলে এন প্রপার সাবসেট অফ জেড, প্রপার সাবসেট অফ কিউ, প্রপার সাবসেট অফ আর। এই সম্পর্কটি সঠিক দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নটা এটা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে।
আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে √5 নট ইকুয়াল টু বি, অর্থাৎ √5 বি এর সমান না, এটা তোমরা প্রমাণ করে দেখাও। √5 বি এর সমান না, এটা প্রমাণ করে দেখাও। বি কোথায়? এই যে উদ্দীপকের মধ্যে বি দেওয়া আছে, বি একটা সেট। আমরা জানি যে বি সেটের মধ্যে যেটা লেখা আছে, যখন আমরা উদ্দীপকটা পড়েছিলাম প্রশ্নের শুরুতেই, আপনারা সবাই দেখেছেন, আমরা কি বলেছি যে বি সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো কেমন হবে? তারা হবে মূলদ সংখ্যা। তারা কি হবে? মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। বি সেটের অন্তর্ভুক্ত হতে হলে শর্ত দেওয়া আছে, পি বাই কিউ হতে হবে, পি এবং কিউ পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হতে হবে, কিউ নট ইকুয়াল টু 0, কিউ 0-র সমান হতে পারবে না, পি কিউ সহমৌলিক। তাহলে বি সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো সবাই মূলদ, সবাই মূলদ। তো আমাদেরকে বলছে প্রমাণ করো যে √5 বি এর সমান না, কারণ বি হচ্ছে মূলদ সংখ্যার সেট আর √5 এটা অমূলদ, এটা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ সমান হয় কিভাবে করে? তার মানে মূলদ আর অমূলদ সমান না। তো এই জিনিসটা আমাদেরকে এখন প্রমাণ করে দেখাইতে হবে। কিভাবে করে আমরা প্রমাণ করে দেখাবো? যেহেতু বি সেটের মধ্যে শর্ত দেওয়া আছে, এখানে প্রমাণ করার কিছু নাই। বি সেট মূলদ সংখ্যার সেট, এটা ডাইরেক্ট কথা, কারণ এখানে তো সব বলা আছে, এখানে সব বলা আছে, আমাদের নতুন করে বলার মতো কিছু নেই। এটা মূলদ সংখ্যার। এখন আমরা দেখব √5 এটা মূলদ নাকি অমূলদ, এই জিনিসটাই আমরা এখন তুলে ধরব, একদম ব্যাখ্যা সহকারে তুলে ধরব। √5 যে অমূলদ সংখ্যা, এই ব্যাখ্যাটাই দিব। যখন এই ব্যাখ্যাটা দিয়ে লাস্টে গিয়ে বলবো √5 হলো অমূলদ সংখ্যা, আমরা জানি বি সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলো হলো মূলদ সংখ্যা, আর √5 প্রমাণ হয়ে গেল অমূলদ সংখ্যা, তাহলে তো দুইটা সমান হইতে পারে না। √5 আর বি তো তাহলে সমান হতে, ব্যাস অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এখন মূলত এটা দেখাইতে হবে √5 অমূলদ সংখ্যা, এটা দেখাইতে হবে। আমি যদি এটা প্রমাণ করে ফেলতে পারি যে √5 অমূলদ সংখ্যা, তাহলে আমরা বলবো √5 আর বি সমান না, কারণ এটা অমূলদ আর এটা মূলদ। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করি। তো উদ্দীপকে দেওয়া আছে বি সেটের শর্তগুলো এখানে লেখা। তাহলে বি এর উপাদানগুলো হলো মূলদ সংখ্যা। যদি √5 মূলদ সংখ্যা হয়, এখন আমরা √5 কে নিয়ে কথা বলবো, √5 কে নিয়ে কথা বলবো। আচ্ছা, √5 অমূলদ সংখ্যা, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু খাতার মধ্যে তো প্রমাণটা করে দেখাইতে হবে। আমি তো ডাইরেক্ট বলতে পারি না √5 অমূলদ। তাহলে কি করা যেতে পারে? √5 মূলদ, এটা ধরে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। √5 মূলদ সংখ্যা, এটা ধরে নিয়েই আমরা সামনের দিকে আগাবো, যুক্তি তুলে ধরবো, যুক্তি তুলে ধরবো। এক পর্যায়ে যুক্তির বেড়াজালেই দেখা যাবে √5 মূলদ। √5 যদি মূলদ না হয় তাহলে √5 অমূলদ, √5 যদি মূলদ না হয় তাহলে √5 অমূলদ। তাহলে আমরা এখন বলবো যদি √5 মূলদ সংখ্যা হয় তাহলে অবশ্যই √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, কারণ যে কোনো মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ধরি √5 ইকুয়াল টু পি বাই কিউ। পি এবং কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক। সহমৌলিক কেন বললো এখানের মধ্যে? সহমৌলিক দিল এই কারণে যে কাটাকাটি করা যাবে না। সহমৌলিক সংখ্যা বসানো হলে আর কাটাকাটি করা যায় না, কারণ সহমৌলিক সংখ্যা বলা হয় দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন আমি 2 আর 3 লিখলাম, 2 এর গুণনীয়ক 1 আর 2, 3 এর গুণনীয়ক 1 আর 3, সাধারণ গুণনীয়ক 1, 1 ব্যতীত এদের মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাহলে 2 আর 3 হচ্ছে সহমৌলিক। আবার 4 এবং 5, 4 এর গুণনীয়ক 1 2 4, 5 এর গুণনীয়ক 1 5, সাধারণ গুণনীয়ক 1। 4 এবং 5 এর মধ্যে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, সুতরাং 4 এবং 5 হচ্ছে পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক সংখ্যা নিলে কি সুবিধা? সেখানে আর কাটাকাটি করা যায় না। আপনি যদি লবের মধ্যে এবং হরের মধ্যে পরস্পর সহমৌলিক সংখ্যা বসান, লব এবং হরের মধ্যে পরস্পর সহমৌলিক সংখ্যা বসান, সেখানে আর কাটাকাটি করা যাবে না, ফলাফল ভাগ করেই বের করতে হবে, অর্থাৎ ফলাফল দশমিকে আসবে। ফলাফল দশমিকে কাটাকাটি করা যদি নাই যায় তাহলে ফলাফল দশমিক। কেমন? সেটা হচ্ছে আমরা যদি উপরে 5 লিখি নিচে 4 লিখি, ফলাফল কিন্তু দশমিক। এখানে কি কাটাকাটি করা যায় বলেন? কাটাকাটি করা যায়? কাটাকাটি করা, তাহলে যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে ফলাফল অবশ্যই দশমিকে আসবে। তো √5 তাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এটা আমরা ধরে নিলাম, এবং পি এবং কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক সংখ্যা, যার কারণে কাটাকাটি করা যাবে না, ফলাফল অবশ্যই দশমিক। উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে যখন বর্গ করলাম
তাহলে স্কোয়ার রুট উঠে গেল, 5 থাকলো, পি স্কোয়ার বাই কিউ। মনে রাখতে হবে যখন আমরা চলক দিয়ে কোনো একটা অঙ্ক করতে যাব, চলকের মাধ্যমে কোনো একটা জিনিস প্রমাণ করতে যাব, তখন সব জায়গাতে চলক থাকতে হবে। এখানে খেয়াল করে দেখেন, একদিকে নির্দিষ্ট একটা সংখ্যা 5, নির্দিষ্ট একটা সংখ্যা, আরেক দিকে চলক না, এমনটা রাখা যাবে না। দুই দিকেই চলক রাখতে হবে, কারণ পুরা জিনিসটা চলকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। একদিকে নির্দিষ্ট সংখ্যা, আরেকদিকে চলক, এমনটা করা যাবে না। তাহলে একটা কাজ করি, এই সাইডকেও আমরা কিউ দ্বারা গুণ করি, এই সাইডকেও কিউ দ্বারা গুণ করি, তাহলে 5q আর পি স্কোয়ার বাই কিউ। এখন দুই দিকে চলক আসছে। এখন কথা হচ্ছে 5q দ্বারা কি বোঝানো হবে? 5q, প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন 5 এটা পূর্ণ সংখ্যা, কিউ, এই যে কিউ এটা তো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা, তাহলে কিউ এটা পূর্ণ সংখ্যা, তাহলে কিউ এটা পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে 5ও পূর্ণ সংখ্যা, কিউও পূর্ণ সংখ্যা, মাঝখানে গুণ চিহ্ন। আচ্ছা, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল তো পূর্ণ সংখ্যাই হয়, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল তো পূর্ণ সংখ্যাই হয়। তাহলে 5q পূর্ণ সংখ্যা, এটা একদম ফিক্সড, এটা একটা একদম নির্দিষ্ট। 5q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা কি পূর্ণ সংখ্যা? যেহেতু আমরা আগে থেকেই পি এবং কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা নিয়েছি, আপনাদেরকে তো এটা একদম শুরুতে বলা হয়েছে, আপনারা সবাই জানেন, যেহেতু পি এবং কিউ পরস্পর সহমৌলিক, তো পরস্পর সহমৌলিক হওয়ার কারণে এখানের মধ্যে ফলাফলটা পূর্ণ সংখ্যা আসবে না, এখানে ফলাফলটা অবশ্যই কাটাকাটি আর যাবে না, ফলাফলটা দশমিকে আসবে। সহমৌলিক নেওয়ার কারণে ফলাফলটা কাটাকাটি করা যাবে না, ফলাফলটা দশমিকে আসবে। এটা সহমৌলিক নেওয়ার কারণে এই ঘটনাটা ঘটতেছে, সহমৌলিক নেওয়ার কারণে পি এবং কিউ দুইটাই পরস্পর সহমৌলিক, সুতরাং এখানে ফলাফল অবশ্যই দশমিকে বের হয়। তাহলে এখানে যদি ফলাফল দশমিকে বের হয়, তাদেরকে বর্গ করলেও ফলাফল ওই দশমিকেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে 5q এটা পূর্ণ সংখ্যা, আর পি স্কোয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা না, এটা দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে আপনারাই বলেন, একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, তাহলে মাঝখানে সমান চিহ্ন, মাঝখানে সমান চিহ্ন কেমনে হয় বলেন? আপনি একদিকে লিখলেন 3, আরেকদিকে লিখলেন 2.5, আবার মাঝখানে সমান চিহ্ন দিলেন, এটা কি হয়? একদিকে পূর্ণ সংখ্যা, আরেকদিকে ভগ্নাংশ সংখ্যা, তাহলে কি সমান হইল? সমান না। তাহলে আমরা দেখতেছি 5q এটা পূর্ণ সংখ্যা, পি স্কোয়ার বাই কিউ এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে এই দুইটা তো সমান হতে পারে না, কিন্তু এটা তো মাঝখানে সমান চিহ্ন দেওয়া, তাহলে এটা কি ঠিক আছে দেওয়া? না, এটা ঠিক হয় নাই। তাহলে আমরা বলবো 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই। আচ্ছা, এই লাইনটা আসছে কোথা থেকে? তার আগের লাইন থেকে, তাহলে অবশ্যই এখানেও সমান চিহ্ন হবে না। এটা আসছে কোথা থেকে? তার আগের লাইন থেকে, তাহলে অবশ্যই এখানেও সমান চিহ্ন হবে না। তাহলে √5 নট ইকুয়াল টু পি বাই কিউ, √5 নট ইকুয়াল টু পি বাই কিউ, অর্থাৎ √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। মনে রাখতে হবে, যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারাই অমূলদ, তারাই অমূলদ। তাহলে √5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, সুতরাং √5 হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এই জিনিসটা এইদিকে জানাবো, আমরা এই জিনিসটা এইদিকে এখন জানাবো। আমরা এখানে বললাম যে এখানে 5q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না। কেন? এই যে লেখা আছে, তো পি স্কোয়ার বাই কিউ 5q এর সমান হতে পারে না, তাহলে 5q নট ইকুয়াল টু √5 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, তাহলে √5 নট ইকুয়াল টু, তাহলে √5 একটি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারাই বলেন, √5 অমূলদ সংখ্যা, এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে √5 যেহেতু অমূলদ সংখ্যা, এটা প্রমাণ হয়ে গেছে। আমাদের প্রশ্নে বলা ছিল বি সেটের অন্তর্ভুক্ত যারা, তারা মূলদ। তাহলে √5 অমূলদ আর বি সেটটা হচ্ছে মূলদ, তাহলে কি অমূলদ আর মূলদ সমান হইতে পারে? সমান না। বাস, আমরা এখন এই কথাটাই বলে দিব, √5 এবং বি সমান। কেন সমান না সেই কারণটা কিন্তু আপনারা সবাই দেখতে পাইলেন, আমরা লিখে লিখে দেখাইলাম। √5 অমূলদ আর বি হচ্ছে মূলদ সমান, ঠিক আছে? তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান। গ নাম্বার প্রশ্নে কি বলছে আসেন প্রশ্নটা আমরা। গ নাম্বার প্রশ্নে বলছে, দেখাও যে এ এর যে কোনো সদস্যের বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট। দেখাও যে এ এর যে কোনো সদস্যের বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। উদ্দীপকের মধ্যে এ দেওয়া আছে, সৃজনশীলটার একদম শুরুতেই আমরা বলেছিলাম
2x মাইনাস ওয়ান দ্বারা মূলত বিজোড় সংখ্যাকে বোঝানো হয়। তো এই 2x মাইনাস ওয়ান দ্বারা যেহেতু বিজোড় সংখ্যাকে বোঝানো হয়, তারা বলছে এই এ এর যে কোনো সদস্যের বর্গকে, হ্যাঁ বর্গকে 2x মাইনাস ওয়ান হোল স্কোয়ার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। অর্থাৎ 2x মাইনাস ওয়ান, এখানে আমি x এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে এনে বসাবো, যেই রেজাল্টটা আসবে তাকে আমি বর্গ করব। ফলাফলটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগশেষ হিসেবে 1 থাকবে। আমি x এর মান হিসাবে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আরেকটা সংখ্যা এনে বসাবো, যেই ফলাফলটা আসবে তাকে বর্গ করব, ফলাফলটাকে 8 দ্বারা ভাগ করব, ভাগশেষ অবশ্যই। যেমন দেখেন আমি একটু বলি, যদি স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আমি x এর মান হিসাবে 1 আনি, তাহলে 2 ইন্টু 1, তাহলে 2 একে 2, 1 বিয়োগ করেন, এই যে দেখেন 2x মাইনাস 1, তাহলে x এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 1 আনেন, তাহলে 2 একে 2, 1 বিয়োগ করেন, তাহলে 1, 1 কে স্কয়ার করলে কত হয়, তাহলে 2x মাইনাস 1 হোল স্কয়ার, ফলাফল কত 1। বিজোড় সংখ্যাটার বর্গ, বিজোড় সংখ্যাটার বর্গ কত হয় 1। এখন দেখেন এই 1 কে যদি আপনি 8 দ্বারা, এই 1 কে যদি আপনি 8 দ্বারা ভাগ করেন, বলেন 8 কি 1 এর মধ্যে একবারও যায়? 8 1 এর মধ্যে একবারও কি যায়? 8 1 এর মধ্যে 0 বার যায়, 8 0 0, তাহলে ভাগশেষ হিসাবে খেয়াল করে দেখেন একটা বিজোড় সংখ্যা তার বর্গ, বিজোড় সংখ্যার বর্গ 1, কারণ আপনি x এর মান হিসেবে যখন 1 বসাইছেন, তাহলে 2 মাইনাস 1, তাহলে 1। এবার এই 1 কে যখন বর্গ করছেন, ফলাফল 1, বিজোড় সংখ্যাটাও 1, বর্গ করে ফলাফলটাও 1 পাইছি। এই 1 কে যদি আমি এখন 8 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি ঠিকই ভাগশেষ হিসাবে 1 পাইলাম। দাঁড়ান, এখনই শেষ না, এখনই শেষ। আমি x এর মান হিসাবে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 2 আনলাম, তাহলে 2 দুগুণে 4, 1 বিয়োগ করলে কত হয় 3। এবার 3 কে বর্গ করেন, a এর একটা সদস্য 3, এবার 3 কে বর্গ করেন, তাহলে কত হয় 9। এবার এই 9 কে আপনি 8 দিয়ে ভাগ করেন, 8 কে 8, ভাগশেষ হিসেবে কিন্তু 1। এখনই শেষ না, উদাহরণ আরো দিব, যত বেশি উদাহরণ দিব আপনারা তত বেশি বিষয়টা ক্লিয়ার হবেন। আচ্ছা, আপনি যদি x এর মান হিসাবে 5 নেন স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে, x এর মান হিসাবে 5 আনলেন, তাহলে 5 দুগুণে 10, 1 বিয়োগ করলে 9, তাই না 9। তাহলে এখন দেখেন এই যে 9 হইল, এর উপাদান 9, এ সেটের উপাদান 9। এবার 9 কে বর্গ করেন, এ এর যে কোনো সদস্যের বর্গ, তাহলে 9 হচ্ছে এ এর উপাদান, তাকে বর্গ করেন, 9 নং 81। এবার এই 81 কে আপনি 8 দিয়ে ভাগ করেন, আমরা জানি যে ডাইরেক্ট লিখে ফেললাম, হ্যাঁ ডাইরেক্ট লিখে ফেললাম, 8 10 80, যদি এটা আরো ভেঙে ভেঙে করা যায়, আমি ডাইরেক্ট লিখে ফেললাম। তো 8 10 80, তাহলে ভাগশেষ কত থাকে 1 থাকে। তাহলে আমাদেরকে মূলত এখান থেকে এটাই বলা হচ্ছে যে এ সেটের অন্তর্ভুক্ত যেই সংখ্যাটা আমরা পাবো, তাকে যদি বর্গ করি, বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। 1 অবশিষ্ট থাকবে মানে কি 1 ভাগশেষ হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তো চলেন, অলরেডি অঙ্ক কিন্তু করা শেষই, তাও এখন আমরা এখানে একটু দেখাই। সেটা হচ্ছে আমরা লিখব, দেওয়া আছে a ইকুয়াল টু 2x মাইনাস 1, x বিলংস টু n। তো x বিলংস টু n হওয়ার কারণে 2x মাইনাস 1 বিজোড় সংখ্যা, আপনি x এর যেই মানই বসান না কেন 2x মাইনাস 1 এর মান বিজোড়ই আসবে। আপনি x এর মান 1 বসান, পুরাটার মান 1 বিজোড়। আপনি x এর মান 2 বসান, পুরাটার মান 3 বিজোড়। আপনি x এর মান 3 বসান, পুরাটার মান 5 বিজোড়। তাহলে x এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে যখন এখানে বসাবেন, 2x মাইনাস 1 এটা এমন একটা ফর্মুলা, 2x মাইনাস 1 এটা এমন একটা স্ট্রাকচার, ফলাফল অবশ্যই অবশ্যই বিজোড় আসবে। তাহলে 2x মাইনাস 1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। এবার এই সংখ্যাটাকে বর্গ করেন, 2x মাইনাস 1 হোল স্কয়ার। আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি একটু লিখে দেখাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস, তাহলে 2x কে স্কয়ার করলে 4x স্কয়ার, 2 দুগুণে 4x, তাহলে মাইনাস 4x। এখন দেখেন এখানে x কমন নেওয়া যায়, যে এতটুকুতে x কমন নেওয়া যায়, 4ও কমন নেওয়া যায়, 4x কমন নেওয়া যায়। তাহলে 4x যদি কমন নেই তাহলে x মাইনাস 1 থাকে, 4x যদি কমন নেই তাহলে x মাইনাস 1 থাকে, আর আলাদা করে প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসল জায়গাতে চলে আসে। দেখেন তো, এই যে 4 ইন্টু x মাইনাস 1 প্লাস 1, খেয়াল করেন এই 4টাকে আপাতত বাদ দিয়ে, এই 1টাকে আপাতত বাদ দিয়ে শুধু এতটুকুকে নিয়ে আসেন, একটু চিন্তা করি, x ইন্টু এক্স মাইনাস আচ্ছা x, আরেকটা হচ্ছে x মাইনাস 1, তার মানে কি এটার মান যত হবে এটার মান 1 কম হবে,
এটার মান যত হবে এটার মান 1 কম হবে। এটার মান যদি হয় 5 এটার মান 4, কারণ 1 কম হবে। এটার মান যদি হয় 7 তাহলে এটার মান 1 কম হবে 6, ঠিক না? এটার মান যত এটার মান 1 কম। তার মানে এই দুইটা সংখ্যা পাশাপাশি, পাশাপাশি দুইটা সংখ্যা। এটা 6 তো এটা 5, এটা 10 তো এটা 9, পাশাপাশি দুইটা সংখ্যা। আচ্ছা, পাশাপাশি দুইটা সংখ্যা যদি হয় তাহলে একটা জোড় একটা বিজোড়। পাশাপাশি দুইটা সংখ্যা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়। দেখেন দেখেন দেখেন, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণ করলে ফলাফল জোড় সংখ্যা হয়। খেয়াল করেন, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়। দেখেন দেখেন, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়। তাহলে যেহেতু এই দুইটা পাশাপাশি দুইটা সংখ্যা, তাহলে এটা নিশ্চিত যে একটা জোড় হবে একটা বিজোড় হবে। তো জোড় আর বিজোড় যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে অবশ্যই গুণফলটা জোড় হবে, গুণফলটা জোড় হবে। আর যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে যেহেতু x ইন্টু এক্স মাইনাস ওয়ান এই গুণফলটা জোড় সংখ্যা, তাহলে অবশ্যই এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। সবাই কথাটা কি ধরতে পারছেন? x এবং এক্স মাইনাস ওয়ান গুণ করলে গুণফলটা জোড় সংখ্যা হবে, তাহলে অবশ্যই অবশ্যই সেই গুণফলকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক তো? জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, ওকে ফাইন। এখন একটা জিনিস একটু চিন্তা করেন, এই গুণফলকে যদি আমি এখন 4 দিয়ে অতিরিক্ত গুণ করি, অতিরিক্ত গুণ, এই গুণফলটাকে আমি অতিরিক্ত 4 দিয়ে গুণ করলাম, এখন আমি নতুন করে যেই গুণফল পাবো তাকে 8 দিয়ে ভাগ করা যাবে। কিছুক্ষণ আগে এই অংশটুকুকে 2 দিয়ে ভাগ করা গেছে, যখন আমি এই গুণফলটাকে 4 দিয়ে গুণ করছি, নতুন গুণফলকে 8 দিয়ে ভাগ করা যাবে। প্রমাণ সহই দেখাবো, প্রমাণ সহই দেখাবো। যেমন দেখেন, 2 আর 3 আমরা গুণ করলাম, গুণফল কত পাইছি? 6। 6কে 2 দিয়ে ভাগ করা যায়। এখন দেখেন, এই গুণফলটাকে আমি অতিরিক্ত 4 দিয়ে গুণ করতে চাই, তাহলে 6কে 4 দিয়ে গুণ দিলে কত হয়? 6কে 4 দিয়ে গুণ দিলে 4 6 24। বলেন 24কে কি 8 দিয়ে ভাগ করা যায় না? 24কে 8 দিয়ে ভাগ করা যায় না? ভাগ করা যায় তো, 3 8 24, তাহলে 8 দিয়ে ভাগ করা যায়। এখানেই শেষ না, আমি লিখলাম 4 গুণ 5, পাশাপাশি দুইটা সংখ্যা গুণফল 4 5 20, 20কে 2 দিয়ে ভাগ করা যায়। এখন আমি যদি এই 20কে অতিরিক্ত 4 দিয়ে গুণ দিই, তাহলে 4 20 80। বলেন 80কে কি 8 দিয়ে ভাগ করা যায় না? যায় তো, তাহলে 80কে 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাই আমরা দেখলাম যে যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাকে যদি আমি 4 দিয়ে গুণ করে আরো বড় বানাইলাম, তাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা এটা নিশ্চিত হলাম, x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তো এটাকে যদি আমি এখন 4 দিয়ে গুণ করি, তাহলে এই অংশটাকে 8 দিয়ে ভাগ করা যাবে, এই অংশটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। এখন লাস্ট একদম ফাইনাল মোমেন্ট, সবাই একটু খেয়াল করেন, এই অংশটাকে 8 দিয়ে ভাগ করা গেছে। আচ্ছা, যাকে 8 দিয়ে ভাগ করা যায়, যাকে 8 দিয়ে ভাগ করা যায়, তার সাথে যদি আপনি 1 যোগ করেন, এই একই কিন্তু লাস্টে অবশিষ্ট রয়ে যাবে। যাকে 8 দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন আর লাস্টে 8 দিয়ে ভাগ করতে যান, লাস্টে 1 অবশিষ্ট থাকবে। আমি একটু বুঝাই জিনিস। আপনি 8 দিয়ে ভাগ করতে পারেন কাকে? 16কে। 8 দিয়ে ভাগ করতে পারেন কাকে? 16কে। আচ্ছা ঠিক আছে, এটা আপনি জানেন। এখন 16র সাথে যদি 1 যোগ করেন তাহলে কত হবে? 17। এখন যদি আপনি 17কে, এখন যদি আপনি 17কে 8 দিয়ে ভাগ করতে যান, তাহলে 8 দ্বিগুণে 16, 1 কিন্তু ভাগশেষ হিসাবে রয়ে যাবে। ওই যেই 1কে আপনি যোগ করছিলেন সে এখন ভাগশেষ হিসেবে রয়ে যাবে। আপনি বলেন 8 দিয়ে ভাগ করা যায় কাকে? 80কে, তাই না? 80কে 8 দিয়ে ভাগ করা যায়। এখন আমি 8 দিয়ে ভাগ করতেছি না, এখনই 8 দিয়ে ভাগ করতেছি না, কিন্তু আমি জানি 8 দিয়ে ভাগ করা যায়। তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? 81। এখন আমি 81কে 8 দিয়ে ভাগ করব। 81কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 দশে 80 থাকবে 1, এই যেটা কিন্তু ভাগশেষ হিসেবে রয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি যে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এই অংশটা 8 দিয়ে ভাগ যায়, এটা আমি জানি, আমি ভাগ করি নাই, আমি জানি, অলরেডি প্রমাণ হয়ে গেছে এখানে। তো এই অংশটার সাথে যদি আমি এখন অতিরিক্ত 1 যোগ করি, তাহলে পুরাটা যা হবে, পুরাটা যা হবে তাকে যদি আমি 8 দিয়ে ভাগ করতে যাই, তাহলে আমি লাস্টে গিয়ে ভাগশেষ হিসেবে 1 পাবো। বুঝাইতে পারলাম কথাটা? সবাই খেয়াল করেন,
এই অংশটা 8 দিয়ে ভাগ যায়, আমি এখনো ভাগ করতেছি না, তো এই অংশটার সাথে আমি 1 যোগ করলাম, তাহলে এই যে 1 যোগ করলাম, তাহলে পুরাটার যেই ফলাফল আসবে তাকে আমি এখন 8 দিয়ে ভাগ করতে চাই। তখন আমি যখন 8 দিয়ে ভাগ করব, লাস্টে গিয়ে কিন্তু 1 ভাগশেষ হিসেবে রয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় প্রিয় শিক্ষার্থীরা। এই যে এখানে বলা হলো x * x - 1 এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4x * x - 1 8 দ্বারা বিভাজ্য, তাহলে 4x * x - 1 +1 এই পুরা সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তাহলে দেখেন আমরা এই জিনিসটা কোথা থেকে পাইছি? এই যে এই জিনিসটা, আমরা এই জিনিসটা পাইছি a এর ভিতর থেকে। মনে আছে, সবার মনে আছে? এই যে a 2x - 1, তো a এর সদস্য তাকে বর্গ করলাম, a এর সদস্য তাকে বর্গ করলাম, বর্গ করার দ্বারা এটা পেলাম, a এর সদস্য তাকে বর্গ করলাম, বর্গ করলে এটা পেলাম, এটাকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট 1। তাহলে a এর যে কোনো সদস্যকে বর্গ করলে তাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 1 থাকে। a এর যে কোনো সদস্যকে যদি আমরা বর্গ করে তারপর তাকে 8 দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট। তো এটা দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সৃজনশীল প্রশ্নটা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসেছে, তো এই সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা ওই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।